অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ২৯-৩০। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। লতিফের কেবিন নম্বর ৪। জ্ঞান ফেরার পর সে বিশেষ কোনো কথা বলেনি। আসমাও জিজ্ঞেস করেনি কিছু। কেবল সে মনে মনে তৈরি মাঝারের বিরুদ্ধে একটা বিহিত করতে। রাত ৮টার দিকে মাঝারি উচ্চতার এক লোক ঢুকলো কেবিনে। ডান হাতে তার আর্ম সিলিং বাঁধানো। ভালো আছেন ভাবি? আমি মাঝার আলমগীর। লতিফ ভাই কেমন আছে এখন? লতিফ কথা বলার চেষ্টা করলো। মাঝার নিজেও খুব সহজ মুখে কথা বলে সব সময়। আসমা সিটিয়ে বসে রইল। এই মাঝারই তার স্বামীর এই হাল করেছে। মাঝার একটা চেয়ারে বসে লতিফকে বলল, কি দল করতেন এতদিন? এবার কি বুঝতে পারছেন কিছু? ওই দুই শৌরের বাচ্চা মানুষকে বাঁচায় না। আসমা বুঝতে পারছিল না কিছু। মাঝার ফের বলে, আপনি এই অবস্থায় আমার বহুত কাজে আসতে পারেন। জয়কে ধরার একটা সুবর্ণ সুযোগ আপনার এই অবস্থা। পুলিশের কাছে জবানবন্দি দিতে হবে কিন্তু আপনার। পটোয়ারি বাড়িকে ফোকলা না করা অবধি মরণ নেই আমার। জিন্দা হয়ে ফিরে আসছি একমাত্র এবারে ৩ বেটার কবর খুঁড়ব বলে। আব্বা আসতে চাইছিল, পরে তোরে এসে দেখে যাবে। আপনার কোনো খরচপাতি দরকার? লতিফ মাথা নাড়ল মৃদু। মাঝার আশ্বাস দেয়, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন আপনি। আমি একটা কেস ফাইল করে দেই। আর একটা আমার হিসাব আমি পুলিশ দিয়ে না, নিজে মেটাবো। তবে একটু সময় নেব। চোখের ইশারায় জানতে চাইল লতিফ, দেরি কেন? কিছু হিসেব বাকি আছে। এখনই দুইজনকে উড়ানো যাচ্ছে না। মাঝখানে পলাশ ভাই দাঁড়িয়ে আছে। পলাশ ভাই ধৈর্য ধরতে বলতেছে। সে কি চাচ্ছে বা কারণ কি বুঝতেছি না, কিন্তু কিছু করারও নেই ওর ওপর দিয়ে। আর হারামজাদা দুইটা আরো খানিক সময় পাবে আমার কাছে। অথচ লতিফ ভাই, যতদিন আমার রক্তের বদলা আমি না তুলবো ওদের থেকে, আজরাইলও আমায় মারতে পারবে না। মাঝার আরো কিছুক্ষণ কথা বলে চলে যায়। আসমার মনে হলো মাঝার ছেলেটা খুব বদমেজাজি আর বোকা। কিন্তু এতক্ষণের কথায় সে যা বুঝেছে তাই বিশ্বাসই হচ্ছিল না। স্বয়ং কাটতে স্বামীকে জিজ্ঞেস করে, তোমাকে আসলে কে মেরেছে? দৃশ্যপট আর একদিকে আসলো, বুঝছো? ক্লাবের ছাদ থেকে পলাশের শহরের ভেতরের নাইট ক্লাবের বিল্ডিংটা দেখা যায়। রং বেরঙের আলো জ্বলছে বিল্ডিং এর গায়ে বেয়ে। হামজা এসে দাঁড়ালো পাশে। কাচের বাটি ভর্তি করা কাঠবাদাম, পেস্তা ও কাজু নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে জয়। কাজু বাদাম খেলে গা চুলকায়, অ্যালার্জি আছে তার। তবুও খাওয়া বাদ দেওয়া যাবে না। এক মুঠো ভরে নিয়ে মুখে পুরল। হামজা এসে দাঁড়ানোর পরেও কোনো কথা বলল না, চোখও ফেরালো না। হামজা নীরবতা ভেঙে বলল, নারীর চোখের পানি অম্লের মতো, যা জারে সাজিয়ে রাখলে ঠিক আছে, তাতে বেশি মনোযোগ দিয়ে কাছে টানলে ক্ষয় হয়ে ঝলসে যাবে। ওয়া 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 ওয়া, কবি কবি মেজাজ, কবির নেই তো লজ্জা লাজ। আমার কবিতাটা কেমন হইল কও? হামজা হাসলো। কথার লাইন কাটছিস? তাই নাকি? তাহলে তো বড় দুর্দিন চলে আসছে আমার। হ্যাঁ, আজকাল মাগি মানুষের চোখের জলে ডুবে ডুবে মরে যাচ্ছি। মেজাজ খারাপ করা কথা বলো না তো, বাড়ি চলে যাও। টাকা তো আমার দিকে। জয় তাকালো, হেসেও ফেললো হো হো করে। জয়ের অট্টহাসির আওয়াজটা খুব অদ্ভুতরে শোনায়। হেসে বলল, কি বোঝাতে চাচ্ছ? ঘায়েল হলে পুরুষ মাতাল হয় আর নারী হয় কুচক্রী। নারী কুচক্রী অম্লের চেয়েও বেশি ক্ষয় সাধক। জয় ঠোঁট বাঁকিয়ে হাসল। জয়কে ক্ষয় করা যায়? জেনে ভাল লাগলো। এমন ভাবনা ভাবার ক্ষেত্রে অধঃপতনটা তোমার নাকি আমার? যেহেতু আমি সঠিক ভাবছি, তাই অধঃপতনটা তোর। মাছি তাড়ানোর মতো করে হাত নাড়াই জয়। হামজা ভাই জিন্দাবাদ। জয়, তুই যদি মাটির তৈরি ফুলদানি হোস, তো সেই মাটি দিয়েছে জমিন, অর্থাৎ তোর বাপ। কিন্তু সেই মাটি পিটিয়ে হাতের দক্ষতায় সাজিয়েছি কিন্তু আমি তোকে। তোর চেয়ে ভালো জানা মানুষটা আমি। আমার লেখা বই তুই। দুটো কাজু বাদাম মুখে তুলে নেয় জয়। আওয়াজহীন হাসে। তোমার লেখা বই? তা হোক বা না হোক, শয়তানি কলমের বই আমি, যার প্রতিটা মন্ত্র প্রয়োগ করো নিজের স্বার্থে। এ আর পুরনো কথা কি? আমি স্বার্থপর, এ কথাটা পূর্ব দিকে সূর্য ওঠার মতোই চিরন্তন সত্য। জয় কাজু বাদাম চিবোচ্ছে। খানিক চুপ থেকে হাসে হামজা। মাঝে মধ্যে অভিযোগ হয় তোর আমার ওপর, তাই না? অভিযোগ? ওসব সস্তা লোকেদের হয়। আমি হাইফাই, ভিআইপি মানুষ। ওসব ছোট লোকি ব্যাপার আমার হয় না। তবে হওয়া উচিত। তুমি ভালোবাসো না আমায়, সব ভণ্ডামি। তবে হয় না কেন জানো?
কারণ আমি ভালোবাসার মতো লস প্রজেক্ট টাইপের অনুভূতি আশা রাখি না কারো কাছে। অদ্ভুত এক সম্পর্ক, বর্ণনা করা যায় না। আমার তোমার প্যাস, না আমি তোমায় ভালোবাসি না তুমি আমায়, তবুও দূরত্ব সয় না। জটিল কেস, ঠিক বলিনি? হাত উপরে তুলে আড়মোড়া ভাঙে জয়। হামজা গা ঘেঁষে দাঁড়ায় জয়ের। জয়ের জ্যাকেটের চেইন খোলা ছিল, তা লাগিয়ে দিয়ে বলল, ঠান্ডা লাগে না তোর? ধাক্কা মেরে ফেলে দেই ছাদ থেকে। এক শর্তে ধাক্কা মারার অনুমতি দিতে পারি। হামজা ভুরু কুঁচকে তাকায়। জয় আবদার করার মতো নাটক করে বলে, আমার জন্য একটা 5 স্টার কবরের ব্যবস্থা করতে হবে। হামজা হেসে ফেলল। এরপর অনেকক্ষণ নীরবতা। হামজা টের পায় জয় অস্থির, অশান্ত। বেশ কিছুক্ষণে নীরবতা ভেঙে বলে, তোর জন্য আমার অনুভূতি শূন্যের মতো জয়। সংখ্যার আগে বসবি তো সেটা মূল্যহীন লাগবে, যেটাকে তুই আমার প্রশ্রয় বলিস। কিন্তু সংখ্যার পরে বসলে দেখবি সমান্তরাল হারে সংখ্যার মান বাড়ছে। একক থেকে দশক, শতক, হাজার, অযুত। ওটা ভালোবাসা কিনা জানি না, তুই যা ধরে নিবি তাই। জয় কিছু গাল থেকে উগরে দেওয়ার মতো হেসে ওঠে। এসব কাব্যিক কথা রাখো। ভালোবাসা আবেগী অনুভূতি। আবেগের সাথে জয়ের কোনো আপোষ নেই। মেয়ে লোক চাহিদার সামগ্রী আমার কাছে, নাথিং ইলস। জয়ের কথা কানে গেল না যেন। অচমকা স্বর বদলে গেল হামজার। তোর চোখে আফসোস দেখার অভ্যাস নেই আমার। পাপ করে এসে সেই পাপের খেয়ালে ডুবে থাকতে দেখার অভ্যাস নেই। তা শেখাইনি আমি। পাপ যেখানে হয়েছে সেখানেই রয়ে গেছে। তুই ফিরে এসেছিস, তা সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতে শেখাইনি। জয়, আমি ছাড়া অন্য কিছু তোর অস্থিরতার কারণ হয়, তা সহ্য করতে পারি না আমি। হাতের কাজু বাদাম দুটো হাতে ধরে জয় তাকিয়ে থাকে হামজার দিকে। তোকে গড়েছি আমি, খারাপ হোক ভালো হোক, একটু একটু করে গড়ে তুলেছি তোকে। সেই তোর ভাঙনের কারণ অন্য কিছু হলে তা বরদাস্ত করতে পারবো না আমি। সৃষ্টিকর্তা মানুষকে জান দেয়, কেড়ে নেওয়ার মালিক সে। তোকে গড়েছি আমি, ভাঙার হলে, আঘাত করার হলে তা করব শুধুই আমি। তোর ওপর আঘাতের অধিকার শুধু আমার, আমার। বিয়ে দিয়েছি, বউকে ভালোবাসবি চলবে, কিন্তু আমি ছাড়া কোনো ভাঙন তোর চোখে দেখা গেলে দুনিয়াটা জ্বালিয়ে দেব, কসম। জয় কাজু বাদাম দুটো গালে পুরে গলা জড়িয়ে ধরল হামজার। তুমি তো দেখছি মহিলা মানুষের চেয়েও বেশি হিংসুটে। রাশিগত সমস্যা আছে নাকি? কন্যা রাশি? আমার কিচ্ছু হয় নাই, খালি শান্তির অভাব। একটা গান গাই, ওরে শান্তি কেন নাই রে দুনিয়ায়। সান্ত্বনা আশা করছিস আমার কাছে? করতেছি না। যা তুমি দেবে না সে আশা করব কেন? আরে বাপ, কিছুই হয় নাই আমার। মেয়ে মানুষের মামলা বোঝই তো। আগুন জ্বলতেছে বুকে, আগুন নেভানো দরকার। হোটেলে যাই চলো, একটু সুখ দরকার। আমি গরম হয়ে আছি খুব, ঠান্ডা হলেই সব ওকে। ও, তোমার তো আবার ঘরে বউ আছে, তুমি কেন যাবা? আমরা বাল বিয়াত তো ব্যাচেলার পাবলিক। হামজা বিরক্ত হয়। মিথ্যে হাসি সবার ঠোঁটে মানায় না। বিশেষ করে তোর ঠোঁটে পাপের হাসি আর নিষ্পাপের হাসি ছাড়া হাসি মানায় না। হাসিস না, বিরক্ত লাগছে। কিছুক্ষণ আনমনে দাঁড়িয়ে থাক, দুঃখগুলো ক্লান্ত হয়ে চলে যাবে। আমি আসছি। জয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। সম্পর্কে সবসময় খাঁটি অনুভূতি প্রয়োজনীয় না, সম্পর্কে সততা দরকার। একমাত্র সততা। তার আর হামজার সম্পর্কের বিশেষত্ব এইটা। দুজনের কাছে দুজনের কোনো কপটতা নেই। যা মনে তাই মুখে। বানোয়াট কিছু দেখানোর চেষ্টা নেই। এখানে দুজন অবিচ্ছেদ্য। জয় চেয়ে থাকে অন্ধকার আকাশের দিকে। হামজা খুব হিংসুটে একটা ব্যাপারে। জয়ের কোনো ক্ষতি হামজার ওয়াস্তে হলে ঠিক আছে, কিন্তু অন্য কিছুর জন্য নয়। কারণ হামজা মানে জয়ের দুঃখের অধিকার শুধু তার, সুখের অধিকার যে কারো হতে পারে। মদের বোতল এনে রাখে হামজা টেবিলের ওপর। অলস ভঙ্গিতে চেয়ারে বসতে বসতে বলে, পাপীদের ধ্বংস কোথায় জানিস? জানা দরকার। মানে, জানা দরকার কথাটা কিন্তু জয় বলল। এবার হামজা তার প্রত্যুত্তরে বলছে, এক পাপের পর পরবর্তী পাপের আগে কিছুটা সময় নেওয়া। মানুষের ভিতরে আবার বিবেক নামক এক চুলকানি আছে। পাপ করে কিছুটা সময় নিলে ওই শালা কুরকুর করে ওঠে, আর সেখান থেকে এক ক্রমশ বর্ধনশীল ছিদ্র তৈরি হয়, ধ্বংসের ছিদ্র। জন্য বুদ্ধিমান পাপীরা থামে না, একাধারে অবিরত পাপ করে যায়। বিবেককে কুরকুর করে ওঠার সময় দেয় না। জয় হাসল। আমি পাপের মাত্রা কমিয়ে এনেছি, তাই তো? বিবেকানন্দ নাচতেছে ভেতরে। বিবেকানন্দ ভালো লোক ছিল, বিবেকের মতোই ভালো। বস, বহুদিন পর তোর নামে জাস্ট এক প্যাগ মারবো।
তোর ভাবি কিছু বললে তোর দোষ। ভাবির অবস্থা কি? সে কি ঠিকঠাক হয়েছে? জয় বসে চেয়ারে। হামজা চোখ খিচে এক ঢোক গিলে বলে, মেয়ে মানুষ তৈরির মাটিতে সৃষ্টিকর্তা সামান্য পরিমাণ বিষ মিশিয়ে দেয়, যেটা সাধারণ মায়া হয়ে রয়ে যায় মেয়ে লোকের মাঝে। কিন্তু কোনো কারণে আঘাত পেলে সেই মায়া বিষ হিসেবে প্রকট হয়। এই জন্যই ওই জাতের থেকে সাবধানের মার নেই। গলা জ্বলছে আজ। রেকর্ডার অন থাকলে ভাবির জন্য একটা স্পেশাল গিফট তৈরি হতো। অন করিসনি কেন? আমার সব কথা জরুরি, সবগুলো বিশ্ব সংবাদ হওয়ার যোগ্য। জয় হো হো করে হেসে ওঠে। তোমার কি চড়ে গেছে? আমার চড়েনি, তবে আর একবার এমন পেট বানানো বাটপারি হাসি হাসলে কান ছাড়ার নিচে এমন একটা মারবো, তোর চড়ে যাবে। হাসি যখন আসছে না, মাথা ভার লাগছে, মন মতো গিলে গিয়ে ঘুমা। নাটক করছিস কেন? জয় ঠোঁটে আঙুল চাপলো। ওকে, চুপ করলাম। হাসি পেলে অনুমতি নিয়ে হাসবো। সরি সরি। কাল রাতে মাঝার গিয়েছিল লতিফের কাছে। আগামীকাল তোকে একবার সাক্ষাৎ করে আসতে হবে। এরপর তোকে ট্যুরে পাঠাবো কদিনের। ট্যুর থেকে ফিরলে বউ এনে দেব। ঢাকা যাবি। জয় নিঃশব্দে হাসল। জয়ের মতো আজগবি কথা বলার চেষ্টা করছে হামজা, আর জয় উল্টো চুপচাপ আজ। হামজা গ্লাস শেষ করে নিজস্ব ভঙ্গিতে ঠোঁট বাঁকিয়ে নির্মল হাসল। আমি তোর শিক্ষক নই জয়। শিক্ষকের মনে থাকে ক্ষমা, আর হাতে থাকে দণ্ড। আমার মনে তোর জন্য ক্ষমার ভাণ্ডার থাকলেও হাতে কোনোদিন দণ্ড উঠায়নি। কারণ আমি শিক্ষক নই, তোর কারিগর। আর গড়ে তুলতে শুধু যত্নের প্রয়োজন হয়, প্রশ্রয় দিতে হয়। ভালোবাসা আমার কর্ম নয়। আমি তোকে ভালো টালো বাসি না। বাসা লাগবে না, ওসব আমার পোষায় না। চলো গান ধরি। জয় উদাস চোখে আকাশের দিকে মুখ তুলে গেয়ে ওঠে। গামলায় ইট বানাইলা, চোদ্দিকে ভাটা সাজাইলা, মাঝখানে আগুন জ্বালাইয়া দিলা গো। ভেতরে পুড়াইয়া সারা মাটি, ভেতরে পুড়াইয়া সারা মাটি হইয়া যায় অঙ্গরা। এখন আমি কি করি উপায়? আসলে গানটা আমি পারি না। তারপরে কথা হচ্ছে আমাদের এখানে কারেন্ট নাই। যদি কারেন্ট থাকতো হয়তো আমি তোমাদের জন্য শুনে সুর দেওয়ার চেষ্টা করতাম। কারেন্ট নাই, ওই জন্যও পারি নাই। তোমরা এটাকে তোমাদের মতো করে বুঝে নিও, ঠিক আছে? ৭ দিন পর শুক্রবার বাদ জুম্মায় মসজিদে কিছু মিলাদ ও দান সাদকা দোয়া করা হলো। ততদিন অন্তু চাচা ফুপুরা ছিল দিনাজপুরে। শনিবার সকাল সকাল ওনারা তৈরি হয়ে ফিরে যাবার জন্য। অন্তিকটা কেমন মৃতপ্রায় হয়ে উঠেছে। সে ৭ দিনে ২-৩ বেলা খাবার খেয়েছে, সেটা উল্লেখযোগ্য হারে সামান্য। মার্জিয়া ধমকে জোরপূর্বক খাইয়েছে। সে চাচাদের জন্য গাড়ি ডাকতে গেল বাস স্ট্যান্ড অবধি পৌঁছে দেবার জন্য। আফজাল সাহেব অন্তুকে ডেকে কাছে বসালেন। অন্তুর হাড্ডিসার দেহটা পোশাকের নিচেও লুকানো যায় না। একটা কালো ওড়না শরীর ও মাথায় জড়িয়ে অল্প একটু জায়গা নিয়ে সোফায় বসে রইল। চাচা বললেন, আজ কয়দিনে তো মেলা পাওনাদার যাওয়া আসা দেখলাম। বিষয়টা খারাপ লাগছে আমার, বুঝছো? ভাই তো আর নাই। তুমি আর অন্তিক একসময় আসো কুড়িগ্রাম সময় করে। জমি জামা বিক্রি করার দরকার নাই। ও আমার খামার যেমনে চলতেছে চলুক। পাওনাদারদের টাকা মিটমাট করে দিবনি আমি। ভাইয়ের দেনা শোধ না করে যাব কই? অন্তু সামান্য হাসল। তার প্রয়োজন হবে না কাকা। কেন? এ কথা কেন? অন্তু কথা শেষ করতে চাইছিল পাশ কাটিয়ে। মাথার চাঁদিতে তীক্ষ্ণ একটা চিনচিনে ব্যথা ছড়িয়ে পড়েছে। তা খুব শীঘ্রই মারাত্মক পর্যায়ে যাবে। সে তাকালো চাচার দিকে। আপনি যা বলছেন তা শুনতে দয়া করার মতো লাগছে কাকা। আমার ধারণা আপনি সেটাই করতে চাইছেন, যেটা গ্রহণ করতে শেখায়নি আমাকে কখনো। কথা বেশি শিখছস, পাক না মাইয়া এক থাপ্পড়ে দাঁত ফালাইয়া দিমু। বেহেলাজ মেয়ে লোক। কাকার সামনে কেমনে কথা শিখাইছে তোর বাপ, ওইটা আগে শুনি। অন্তু আর কথা বলল না। হাতের তালুর দিকে তাকিয়ে রইল মনোযোগ সহকারে। তার নির্লিপ্ততায় ধৈর্যহীন হলেন আফজাল সাহেব। কথা ক, কি চাস? ওই জমি আপনার কাছ থেকে হাসিল করার পেছনে দৌড়ে ভালো পেরেশানি গেছে আব্বুর। পাওনাদারদের এতদিন যখন ঠেকাতে পেরেছি, আর কটা দিনও সবুর করে নেবে ওরা। আমি ওই জমি হাসিল করে তা বিক্রি করেই বরং পাওনা মেটাবো। আবার আসবেন কাকা। বাইরে গাড়ি এসে গেছে বোধহয় আপনাদের। আফজাল সাহেব অপমানে ক্ষিপ্ত হয়ে বললেন, বাপরে কথা, সাহস ভালোই তোর। ওই চেংড়ি, আমি না দিলে কেমনে হাসিল করবা জমি? কিচ্ছু তো আর নাই, তবুও দেমাক কমে নাই। ভালো বুঝা পাওনা টাহা দিতে চাইলাম, আবার দেমাক দেখাও। আমি দেখমুনে কেমনে আমার থেকে জমি আদায় করো, আর পাওনা মিটাও। হ দেখমুনে আমি।
অন্তু মুচকি হাসল। আপনি সে চিন্তা করে চাপ নেবেন না কাকা, বয়স হয়েছে, এই বয়সে উত্তেজিত হওয়া উচিত না। সেসব আমি জিম্মি, ইনশাল্লাহ সামলে নেব। আপনার গাড়ি এসে গেছে, আবার আসবেন, আল্লাহ হাফেজ। অন্তু বসে থাকে ওভাবেই। বাড়ি ফাঁকা হতেই রাবেয়া কাঁদতে শুরু করলেন। অন্তুর মাথার ব্যথাটা চিটমিটিয়ে হয়ে উঠল। অন্তু ধমকে উঠল, কান্না থামাও, জ্বর নেমেছে চোখে? কান্নার জন্য বিশেষ পরিস্থিতির দরকার হয়। লোকের আর স্বামী মরে না, তারা আজীবন কাঁদে। কাঁদলে আড়ালে কাঁদবে, খেয়াল রাখবে কান্নার করুণ সুর যেন আমার কান অব্দি না পৌঁছায়। অসহায়ত্ব ও চোখের প্রাণীকে ঘৃণা করি আমি। অন্তুর চেহারাটার ওপর মাথা এলিয়ে দিয়ে ছাদের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে। মার্জিয়া এসে বসে। অন্তু ওইভাবেই জিজ্ঞেস করে, শরীর ভালো আপনার? অন্তু। মার্জিয়া ক্ষমাপ্রার্থী সুরে ডাকটা অন্তুর কানে পৌঁছাতেই ছাদ থেকে চোখ সরিয়ে সোজা হয়ে বসে, হাত উঁচিয়ে ধরে মার্জিয়ার উদ্দেশ্যে। থেমে যায় মার্জিয়া। অন্তু স্থির নজরে তাকিয়ে বলে, আমি বাংলা সিনেমার মমতাময়ী নায়িকা নয় ভাবি। পুরো সিনেমাতে যে যাই করুক, শেষে সব মাফ করে বুকে জড়িয়ে নেওয়া, তার উপর খালি ভালোবাসা আর প্রেম। আমি ছাড়িও না, ধরিও না। শোনো অন্তু, একটা কথা বলবো ভাবি। হুম। অন্তু শূন্যে দৃষ্টি মেলে উদাস স্বরে বলল, যাকে জীবিত অবস্থায় দেখেননি, মৃত্যুর পর তাকে দেখতে হাই হাই করতে করতে ছুটে যাওয়ার বিষয়টা মানুষের ভিতরে থাকা আবেগের সবচেয়ে ময়লা দিকের একটা। মৃতদেহ একটা ঘরের আসবাবের চেয়েও মূল্যহীন জড়। তা দেখতে ফজিলত কি? আব্বু আজও যদি এই সোফায় এসে বসতো, আপনি এখানে এসে দাঁড়াতেন না আব্বুর সামনে। মার্জিয়া কেঁদে ফেলল। অন্তু কপাল চেপে ধরে বড়ই অনীহার সাথে বলল, আপনি কেন কি করেছেন তার বিচারে যাবার রুচি নেই আমার আপাতত। কিন্তু আমার আব্বু অবহেলিত হবার মতো মানুষ না। কিন্তু আপনি তার একমাত্র ছেলের স্ত্রী হিসাবে তাকে একবার আব্বা বলে ডাকেননি। তার নাতিকে গর্ভে ধরেছেন, সামনে গিয়ে সেই খবরটা দেননি। কিন্তু তিনি খেলনা কিনে এনে আম্মুর আলমারিতে রেখেছে। অন্তু আলগোছে উঠে চলে যেতে যেতে বলল, পরবর্তীতেও অন্তত আব্বুকে নিয়ে কোনো শব্দ যেন আপনার মুখে উচ্চারিত না হয়, অন্তত আমার সামনে। পড়াটা হচ্ছিল না। আব্বু এসে বিছানায় বসে অন্তুর খাতাপত্র নেড়েচেড়ে দেখে বলছে, না, লেখা তো ডাক্তারের মতন হয়েছে, অথচ হবি উকিল। কাহিনী কি? রাত 12টা বাজছে। অন্তু ছটফটিয়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আব্বু এসে পাশে দাঁড়ায় অন্ধকারে দাঁড়ালে। আগামী সকালে তার পরীক্ষা। আব্বুকে ছাড়া সে প্রথমবার পরীক্ষা দিতে পারবে। অন্তু রুমে এসে ঘুমের ওষুধ খুঁজল, নেই। অন্তিক সরিয়ে নিয়েছে। আবার বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্তিক এসে পাশে দাঁড়াই। বেশ কিছুক্ষণ নীরবে কাটার পর অন্তু বলে, তোর বউ বাচ্চার পরিবারে আম্মাকে সামিল করে নে, আর পরিবার চালাতে একটা কাজের ব্যবস্থা কর। টাকা পয়সা যা লাগবে ব্যবস্থা করা যাবে। অন্তিক হাসে, খুব গৃহিণী হয়ে গেছিস, কখনো জিজ্ঞেস করিসনি আমাকে কিছুই আমার ব্যাপারে। রুচি নেই রে। ভালোই। আচ্ছা, আমার ব্যবস্থা হলো, আর তোর? তোর কি? আমার কি? আমার বড়লোকের ছেলের সাথে বিয়ে হয়েছে, আমি ফিট থাকবো, এ আর কি। অন্তিক চুপ রইল। অন্তু হঠাৎই জিজ্ঞেস করে, পলাশ আজগরের কাছ থেকে কত টাকা নিয়েছিলি? 5 লক্ষ। মার্জিয়া তোকে সিস্টেমলি গহনা দিয়েছিল কত টাকার? 2 লাখ টাকার মতো। এছাড়াও কিছু আছে, বলছিস না? তুই শুনতে চাইছিস না? হ্যাঁ, চাওয়াটা অপ্রয়োজনীয়। আর হারানো কিছু নেই, হারানোর থলি ভরপুর। এখন কারণ জানাটা সময়ের অপচয় আর শব্দ দূষণ হবে। শব্দ দূষণ? হ্যাঁ, তুই বলবি সেই আওয়াজ আবার কানে যাবে, যা সময় মতো আসেনি, যখন তোর বলার ছিল। বলার মতো উপযুক্ত সময় ছিল না, তাই অনেক কিছুই হয়ে গেছে। এখনো এমন কিছু ঘটেনি যে বলার উপযুক্ত সময় এসেছে। বাদ, কিছুই হয়নি। ভুল বুঝতেছিস। আচ্ছা বুঝতে দে, তো তোকে পলাশ আজগর 2 লাখ টাকার গহনার বদলে 5 লাখ টাকা দিল? অন্তু তাচ্ছিল্যর হাসি হাসে। শিক্ষা মানুষের মূর্খতা দূর করতে পারে হয়তো, তবে বোকাদের তো কোনো চিকিৎসা নেই। মহাজনদের কাছে যা বন্ধক রাখা হয়, তার মোট মূল্যে ততটুকু তারা মানুষের হাতে দেয়, যতটুকু বাদ দিয়ে মূলটুকু এবং তার সুদসহ তার হাতে থেকে যায়, যাতে সময় মতো টাকা পরিশোধ না করলেও জিনিসের মূল্য মূলটুকু ও সুদের যোগফল সমান হয়। যেখানে পলাশের মতো একজন নরকের কীট তোর কাছে থেকে 2 লাখ টাকার জিনিস রেখে 5 লাখ টাকা ধরিয়ে দিল, তুই তা নিয়ে ব্যবসা শুরু করলি। সাহস বটে। হুম,
দুঃসাহস বলা চলে। অন্তিক চুপচাপ দাঁড়িয়ে রইল, জবাব দিল না। অন্তু বলে, জিদ আর পলাশ তোর দোকান খেয়েছে, বাপটাকে খেয়েছে, বোনের ইজ্জত খেয়েছে। আফসোস অন্তিক তোকে খেয়ে ফেলেনি। পলাশ তোকে ছিঁড়ে খেয়ে ফেললে আব্বু বেঁচে যেত, আমি বেঁচে থাকতাম, পরিবার বেঁচে যেত। অন্তিক অদ্ভুতভাবে হাসে। তুই নিষ্ঠুর হয়ে গেছিস, আব্বুর চেয়েও বেশি। শনিবার দিবাগত রাত, প্রায় 2:30 বাজছে। লতিফকে ব্যথার ওষুধ খাওয়ানোর ফলে শুয়ে পড়েছিল। আসমা বসে ঝিমোচ্ছে। তার মেয়ে জ্বালাতন করছে, শুতে পারা যাচ্ছে না। পুচকে সন্ধ্যার পর ঘুমিয়ে রাত জাগে। কেবিনের দরজায় ধাক্কা পড়ল। বেশ কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগে দরজা খুলতে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে দরজা আটকে দিল জয়। আসমার আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে জয় নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে হাসল। লাইট জ্বালান ভাবি, বেশি অন্ধকারে থাকলে চোখ নষ্ট হয়। আর চেঁচাবেন না ভুলেও, তাতে শব্দ দূষণ হয়। মহিলা ভয়ে জুবুথুবু হয়ে বলল, কেন আসতেন? জয় দুপাশে মাথা নাড়ল। লাইট জ্বালান। লতিফের ঘুম ভাঙল। ভয়ে শীতের রাতে ঘাম ছুটছে বেচারা শরীরে। জয় কোমর থেকে পিস্তল বের করে ম্যাগাজিন খুলে বুলেট চেক করতে করতে বলল, শরীর ভালো লতিফ ভাই? লতিফ উঠে বসার চেষ্টা করল, পারল না। জয় পিস্তল লোড করে তাকালো। বিশ্বাসঘাতকদের বাঁচিয়ে রাখতে নেই লতিফ ভাই, সব নীতিতেই তাই। তবে বিশেষত রাজনীতি বিশ্বাসঘাতকতা শুকনো খড়ির দাও দাও করে জ্বলা আগুনের মতো। আজ আমাদের সাথে গাদ্দারি করছেন, কাল মাজারের সাথে করবেন। আপনাকে মেরে ফেলা উচিত। আপনি যে কারোর জন্যই ক্ষতিকর। এখন যেহেতু মাঝারের হয়ে কাজ করছেন, কদিন পর আপনার সবল মাঝারও খাবে। তো আজ শত্রুপক্ষের একটা উপকার করব। সবার ভালোর জন্যই মারবো আমি আপনাকে, মাইন্ড করবেন না। লতিফ কিছু বলতে চাইছিল, জয় হাত নেড়ে থামায়। শুনেছি ফেরাউন মৃত্যুদূতকে সামনে দেখে তওবা করেছিল। আপনাদের আল্লাহ কিন্তু ওর তওবা কবুল করে নাই। মৃত্যুকে সামনে রেখে গুনাহ করলে সেই গুনাহের ক্ষমা পায় না লতিফ ভাই। লতিফ অবাক হয়। এই জলদগম্ভীর জয়কে সে দেখেনি। জয় চঞ্চল, বদমাস, সবসময় তার চোখে মুখে ফুটে থাকে এক বিদঘুটে রসিকতায় ভরা শয়তানি হাসি, যার কথার উচ্চারণ অশুদ্ধ, মূর্খতায় পূর্ণ। আর জয়কে লাগছে উচ্চশিক্ষিত মৃত্যুদূত। এই জয় বরফ শীতল পিণ্ড। পিস্তল তাক করে ধরল জয়। আসমা এক কোণে দাঁড়িয়ে মেয়েটাকে জাপটে ধরে কাঁপছে। জয় জিজ্ঞেস করল, ছেড়ে দেবার কথা ছাড়া আর কিছু বলতে চান ভাবি? সংক্ষেপে শেষ করুন। জয় নিষেধ করা কথাটা বলে আসমা, ছেড়ে দেন। কেন মারতেছেন? ছেড়ে দেন। জয় সঙ্গে দাঁতে দাঁত চেপে এক চোখ বুজে ট্রিগার প্রেস করে। ঠিক যেমন কিশোরেরা বন্দুক হাতে পেয়ে পাখি তাক করে রাবার বুলেট ছোড়ে, ভীষণ মজা ফুটে ওঠে মুখে। ক্যাস করে একটা আওয়াজ বেরোয়। আসমা খিচে চোখ বুজে ফেলে। ছোট্ট মেয়েটা ডুকরে কেঁদে ওঠে। গুলিটা বালিশে ফুঁড়ে ঢুকে যায় লতিফের মাথা থেকে 1 ইঞ্চি ফাঁকে। নিখুঁত নিশানা। লতিফের শ্বাস ছুটছে। জয় বাচ্চা মেয়েটাকে কাছে ডাকে। বাচ্চাটা আসতে চায় না। জয় হাসে। হাসিটা আসমার কাছে ভয়ানক লাগে। কিন্তু বাচ্চাটা কেন জানি এগিয়ে যায়। মেয়েটার ঝুঁটিতে হাত নেড়ে জিজ্ঞেস করে, চলো, তুমি বলো, তোমার আব্বুর ওপর গুলি চালাবো না ছেড়ে দেব? তুমি যা বলবে তাই করব। ভেবেচিন্তে বলবে কিন্তু। গুলি চালালে কি হবে? জয় হাসল। গুলি চালানোর পর তুমি তোমার আব্বুকে হাজার ডাকলেও সে উত্তর দেবে না তোমার ডাকের। কিন্তু একটা মজার ঘটনা দেখতে পাবে তুমি। আমার হাতে এই পিস্তল থেকে একটা বুলেট ছুটে গিয়ে তোমার আব্বুর ঠিক কপাল বরাবর বিঁধবে। খুব চমৎকার একটা দৃশ্য। আমি ট্রিগার দাবাতেই সা করে একটা বুলেট ছুটে যাবে তোমার আব্বুর দিকে। দারুণ মজা লাগবে তোমার দেখতে বিষয়টা। মেয়েটা জয়ের দিকে তাকিয়ে থাকে। দারুণ লাগবে দেখতে? খুবই দারুণ লাগবে। কিন্তু আব্বু কথা বলবে না কেন? জয় সোজা হয়ে দাঁড়ালো। বুলেট গিয়ে কপালে লাগার পর আর কথা বলতে ইচ্ছে করবে না তোমার আব্বুর। শ্বাস নিতে ইচ্ছে করবে না, হাঁটতে ইচ্ছে করবে না, তাকাতে ইচ্ছে করবে না, উঠে বসতেও ইচ্ছে করবে না। চুপচাপ শুয়ে চোখ বুজে শুয়ে থাকতে ইচ্ছে করবে। শুয়ে থাকবে। তার মানে আমি ত্বককে টানতে বললেও কেউ আনবে না? আমার সাথে খেলবে না? জয় চোখ নত করে বাচ্চা মেয়েটার দিকে কেমন করে যেন চেয়ে থাকে। মেয়েটার নিষ্পাপ মুখ। জয়ের ভেতরটা বিদ্রোহ করে ওঠে। তার কিছু হচ্ছে। কপালের ডান পাশে চিরচির করছে। মেয়েটা বলল, তাহলে গুলি মেলো না? জয় গম্ভীর হয়ে উঠল। মজাদার দৃশ্যটা
সেটা দেখতে চাও না? চাই তো। তুমি তোমার কপালে কলগুলি, আমি দেখি দারুণ দৃশ্য। জয় চোখ বুজে দাঁত চেপে ধরে। স্বার্থপর। বাচ্চা মেয়েটাও স্বার্থপর। দৌড়ে লতিফের কাছে যায় মেয়েটা। আব্বু, তুমিও দেখবে? ও মজা দেখবে, আমিও দেখব। কি হলো, কলো তোমার কপালে। আব্বু আর আমি দেখি। জয় তির্যক চোখে মেয়েটাকে দেখলো। ইচ্ছে করে মাথার উপর তুলে এক আছাড় মারতে। ভুরু জোড়ার ওপরে ফ্রেঞ্চ কাট চুলের একগোছা পড়ে আছে। হাত চালিয়ে ওপরে ঠেলে বলল, চলে যান লতিফ ভাই। শহর নয়, জেলা ছেড়ে। আশেপাশের জেলা নয়, দূরবর্তী কোনো জেলায় চলে যান বউ বাচ্চা নিয়ে। দেশের শেষ সীমানায় চলে যান। কতক্ষণ এই সিদ্ধান্তে কায়েম থাকতে পারবো বুঝতে পারছি না। কসম, দ্বিতীয়বার সাক্ষাৎ হলে আর মিস হবে না টার্গেট। এখন এক হাঁটাই বেরিয়ে যাব এখান থেকে। ফের ফিরে আসার ইচ্ছে জাগার আগে আমার নাগাল সীমানায় বাইরে চলে যাবেন। আসমার দিকে চেয়ে হাসল জয়। ওনাকে বোঝাবেন, আজ ছেড়ে দিচ্ছি। কিন্তু একটা ভাবনা মাথায় আসতে পারে যে, মারতে তো এসেছিল জয়। বেঁচে গিয়ে সুযোগ যখন পেয়েছি, বদলা নিয়ে নিই। মেরে ফেলতে পারতো, সুযোগ পেয়ে আমি বদলা নিয়ে নিই। আসতে পারে লতিফ ভাইয়ের মাথায় এমন কথা। তাই বলছি, একটু বুঝাবেন। এমন ভাবার দরকার নেই বোকামি করে ছাড়ছি। আসলে বুঝতে পারছি না কেন ছাড়ছি। যতক্ষণে বুঝতে পারবো ততক্ষণে আর ছাড়ার মানসিকতা থাকবে না। তাই এখন আপাতত বুঝতেই চাইছি না, কারণ এখন আপাতত ছাড়তে চাইছি। লতিফকে বলল, লতিফ ভাই, আমার মানুষ মারতে ওয়েপন লাগে না। হাতের প্র্যাকটিস আছে কম বেশি। বংশ পরম্পরায় রক্তদোষ তো। বদলা নিতে আজকের উপহার পাওয়া জীবনটা হারাতে আসবেন না। আমার দেওয়া উপহার কেউ যত্নে না রাখলে খুব রাগ হয় আমার। চলি ভাবি, আর হয়তো দেখা হবে না কোনোদিন। ভালো থাকবেন। মেয়েটাকে ভালোভাবে মানুষ করবেন, যেহেতু ওর কাছে বাপ মা দুটোই রইল। বেরিয়ে যায় জয়। বাচ্চা মেয়েটা দৌড়ে আসে খানিকটা পেছনে, তবে দরজার বাইরে যায় না। জয় আড়াল হয়ে যায়। আসমার চোখ ঘোলা হয়ে আছে। উদ্ভ্রান্তের মতো চেয়ে থাকে জয়ের যাওয়ার প্রাণে। ছেলেটা এলো, কি থেকে কি করলো, কিছু কথা বলল, চলে গেল। অদ্ভুত, অদ্ভুত, ভয়ানক অদ্ভুত। জয়ের নামে দুটো কেস ফাইল করেছেন ঝন্টু সাহেব। অনেকগুলো অভিযোগও করতে ছাড়েননি। সুযোগ পেলে কারো নামে মামলা কম দিতে নেই। এটার একটা কারণ আছে। বাংলাদেশের আইন কখনো কখনো কোনো অপরাধীর ২০-২৫টা অপরাধ ফাইল আলমারিতে ফেলে রেখে অপরাধীকে সুখে জীবন কাটাতে দেয়। হতে পারে মামলা শখানেক হলে একটু মাঠে নামল। ঝন্টু সাহেব কাঁচা লোক না। তিনি জয়ের সব রকম বদগুণ ও কর্ম নিয়ে আলাদা আলাদা অভিযোগ মেরে এসেছেন। পুলিশকে বলেছেন, শুনুন অফিসার, জয় জুয়া খেলে, তো একবার একজনের বউ অবধি কেড়ে নিয়েছিল। আপনি জানলেন কি করে? খুব বিপাকে পড়লেন উনি। আমার কাছে খবর আছে। আচ্ছা, তারপর? তারপর আর কি, মানুষের বউ তাসে জিতে কি করে, সেও তাই করছে। কথাটা আংশিক সত্য, কিন্তু পুরোটা না। জয়ের সব রকমের বদঅভ্যাস উল্লেখ করা হয়েছে। জয় জুয়া খেলে, নারীবাজির দোষ আছে, মারিজুয়ানা সেবনের অভ্যাস আছে, এমনকি রাজনৈতিক দায়িত্ব সম্পূর্ণ ঠিকমতো পালন করে না সে। ভার্সিটির কাজে বিশেষ অ্যাক্টিভিটি নেই তার। সেসব ব্যক্তিগত দোষ জয়ের। কিন্তু আপাতত আসল দোষ হলো, সে একজন লোককে মারাত্মক জখম করেছে। এছাড়াও বহুত মিথ্যা দোষারোপ করে কেসকে শক্ত করার চেষ্টা করেছেন ঝন্টু সাহেব। কিন্তু ভাবার বিষয় হলো, তিনি হামজার ব্যাপারে কিছু বলেননি। হামজা মাঝারকে মৃত্যুদুয়ার থেকে ঘুরিয়ে এনেছে, সেটা উল্লেখযোগ্য করেননি। কথাগুলো জানিয়ে কবির দম ফেলল। হামজা চুপচাপ কিছুক্ষণ বসে থেকে জয়কে ডাকলো। জয় ঘুমাচ্ছিল। বসার ঘরে ঢুকতেই হামজা ধমকে উঠল, লুঙ্গি উঁচু করে বাঁধ। ঘর ঝাড়ু দেওয়ার জন্য আর ঝাড়ু কিনবো না, তো লুঙ্গি যথেষ্ট। এবার লুঙ্গিটা উঁচু করে ঠিক কোমর অবধি তুলে বাঁধলো। আর একটু তুললে ইজ্জতহানি হতে পারত। কবির কপাল চাপড়ালো। তার পিঠে চাপড় মেরে সোফায় বসে তরুকে ডাকলো জয়। আদা মশলা মরিচ পেঁয়াজ রসুন মেরে একটু পানি গরম করে দে তো তরু। গলায় কুরকুরানি উঠতেছে। তরু কটমট করতে করতে এসে বলল, একটু হলুদ ধনিয়া গুঁড়ো সয়াবিন তেল জিরেও দিই। যদি গলার ব্যথা সারতে কার্যকর হয় তাহলে আলবাত দিবি। সাথে একটু মাল মশলাও মেশাতে পারিস। অত্যন্ত সুন্দর একটা ড্রিঙ্কস তৈরি হবে। হামজা গম্ভীর মুখে বলল। কর্কশ স্বরে বলল, লতিফকে রেহাই দিতে পাঠিয়েছিলাম তোকে। রেহাই? সি, অপবাদ দিচ্ছ। জয় বাংলার নামে শপথ করে বলতেছি, আমার তোমার পেছন বাঁচাইছি আমি। হামজা শীতল চোখে তাকিয়ে রইল। জয় বলল,
সামনে ইলেকশন। মাঝার আর ওর আপন ভাই আমার নামে অলরেডি মামলা করছে। পলাশের সাথে পুন্দাপুন্দি চলতেছে। ভার্সিটি হলে সিন নিয়ে ঘূর্ণিঝড় হচ্ছে। এই বাসগুলোয় আমি তুমি সহ পুরো পার্টি মিলে পেছন দিয়ে পেতে নিতেও পারবো না। তো মনে করো এসবের মাঝে যদি লতিফের ইন্নানিল্লাহি করে আরেকটা বাস বাড়ানো হয় কি খুব দরকার? হামজা শব্দহীন হাসলো। তুই শুধু এই কারণে ওকে ছাড়িসনি। জয় কথা বলল না। হামজা বলল, লতিফকে যেন কোনোভাবে খুঁজে পাওয়া না যায়। তবে ওর গুম হবার সাসপেকশন শুধু মাঝার আর ওর বাপের ওপরে থাকবে। জয় উঠে যায়। সদর ঘরে দুটো মহিলা এসেছে হামজার কাছে জন্ম নিবন্ধনের কাগজ সাইন করাতে। এটা কাউন্সিলরের কাজ, অথচ এখানে কেন এসেছে বুঝতে পারল না। মশলার ঝাঁজ রিমির সহ্য হয় না, কাশি উঠে যায়। মুখে শাড়ির আঁচল চেপে মশলা কষাচ্ছে। শাহানা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। কাজের মহিলাগুলোর হাতের রান্না খাওয়ার অভ্যাস নেই এই বাড়ির পুরুষদের। তরু পানির পাত্র চুলায় বসিয়ে গরম মশলা বের করলো। খুব তাড়ায় আছে সে। দুটো লবঙ্গ, এলাচি, দুটুকরো আদা, এক চিমটি লবণ দিল পানিতে। দারুচিনি দেবে কিনা তা ভাবার বিষয়। এত তাড়াহুড়ো করে পানি গরম করছো কার জন্য? জয় গলায় ব্যথায় পাগল হয়ে যাচ্ছে। রিমি কুটির হাসলো। পাগল হচ্ছে কিনা তোমায় বানাচ্ছে? কি বলো? কিছুই বুঝলাম না ভাবি। এই জন্যই তো তোমার এই দুর্দশা। কি দশা? বললে কুটনামি হবে, নিজে দেখলে ভালোভাবে অনুভব করতে পারবে। ওরে বাবা, ধাঁধা বানাচ্ছ কেন? বলো না কি হয়েছে আবার? আবার কি করেছে সে? তোমার এই আহ্লাদের কতটুকু মর্যাদা আছে তোমার পরাণপ্রিয় জয়ামিরের কাছে? তোর দুপাশে মাথা নেড়ে মুচকি হাসলো। তোমার যে কেন এত শত্রুতা ওর সাথে? অবশ্য আমার ভালোই লাগে তোমাদের এই ফাইট। আমার খুব খারাপ লাগে তরু, তোমার জন্য। চোখ থাকতে অন্ধ, মাথার দরজা বন্ধ। এমন লোকেরা খুব ভালোভাবে ঠকে যায়, বুঝলে? ধুর, যা বলবে তাড়াতাড়ি বলো। আমার কিন্তু পানি গরম শেষের দিকে। কোন আশায় করছো এসব? তরু বিরক্ত হলো একটু, কিন্তু চেপে বলল, আরে কি করছি, খুলে বলো না। আগে বলো, এই যে জয় আমিরের পেছনে নিজেকে লুটিয়ে দিচ্ছ, কোন আশায়, কি ভেবে? মুখটা ছোট হয়ে গেল তরুর, কথা বলতে পারল না। চোখ দুটো এক মুহূর্তে ঝাপসা হয়ে এলো। জবাব দাও, কেন করছে এসব? তরু ছলছলে চোখ রিমির কঠিন মুখের দিকে চেয়ে বলল, এভাবে বলছো কেন ভাবি? আমার কিছুই চাওয়ার নেই ওর কাছে। মায়া ভাবি, খুব মায়া লাগে। ওর তো কেউ নেই, আমি ছাড়া কে দেখবে ওকে? রিমির মুখে আচমকা মলিন হাসি নেমে এলো। স্নেহ ভরে তরুর দিকে চেয়ে বলল, গর্ধব মেয়ে লোক, এটাই বোঝাতে চাচ্ছি। ওর অনেকে আছে, তোমার কেউ নেই পাগলি। ওর তুমি ছাড়াও লোক আছে। তরু বিভ্রান্ত হয়ে বলল, কে আছে না ভাবি? যেদিন থেকে ওকে পেয়েছি আমি ছাড়া ওর কেউ নেই। রাগাবে না আমায়? আমি জানি তুমি জানো না, শুধু ভাবছি কথাটা বললে কিভাবে সহ্য করবে। সাহস হচ্ছে না আমার। শুধু বলছি, তুমি আজ থেকে ওই নিমুখারামের ফরমায়েশি খাটবে না, তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। তোর অবিশ্বাসে বোবা হয়ে গেল। চোখটা এবার ভরে উঠল। আস্তে করে ডাকলো, ভাবি। রিমি চোখ ফিরিয়ে নিল। সে কঠিন হবার চেষ্টা করে বোধহয় পারছে না। তরু রিমির আচরণে আহত হয়ে চেপে বলল, কি হয়েছে ভাবি? তোমার কসম লাগে, খুলে বলো। তুমি আমার ওপর রাগ টাগ ঝাড়ো, কিন্তু কখনো তো এভাবে কথা বলো না আমার সাথে। আগে ভাবতাম দেরিতেই হোক, তবে জয় তোমাকে এড়াতে পারবে না। অথচ মনেই ছিল না এই বাড়ির ছেলেরা শয়তানকেও শয়তানি শেখায়। তরু ভুরু জড়ালো। আগে যা ভাবতে, এখন ভাবতে দোষ কি? রিমি কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে ফেলল। তা জানলে তো আর এভাবে ফরমায়েশ খাটতে দৌড়ে আসতে না। সত্যি বলতে আমার তোমাকে কথাটা জানাতে কষ্ট হচ্ছে মেয়ে, কিন্তু তুমি এই নিমুখারামটার জন্য এত উতালা হয়ে ওর গোলামি খাটবে, এটা আমি দেখতে পারবো না। তরু কথা বলল না, তার বড় অস্থির লাগছে। রিমি বলল, তোমার আশিক জয় আমির বিবাহ করিয়া সারিয়াছেন তরুনিধি খাতুন। চমকে গিয়ে নিজেকে বোকা প্রমাণিত করো না তরু। বরাবর জয়ের ওপর তোমার পাগলামিতে আমার তোমার ওপর শুধু মায়াই হয়েছে। আমি জানতাম শীতের মৌসুমে গাছের পাতার মতো ঝরে পড়তেই হবে তোমাকে একদিন। সেদিন এলো শেষমেশ। শেষের দিকে উদাসীন হয়ে পড়ল রিমি। তোমার হামজা ভাইকে আমিও ভালোবেসেছিলাম তরু। তার বদলে সে শুধুই নিজের রূপ দেখিয়ে আমাকে খান খান করে ফেলেছে। ক্ষমতা লোভী,
নোংরা একটা রাজনীতিবিদকে ভালোবেসেছি আমি এই জীবনে। আব্বু, কাকা, মাজার ভাইয়া, অবশেষে এই লোকটাকে। আমি সব বুঝি, জানো? তবুও এদের মায়া কাটাতে পারি না। তরু এই জগৎ ত্যাগ করেছে যেন। সে চমকে গেছে কিনা বোঝা গেল না, তবে আশাওয়ার হয়ে দাঁড়িয়ে রইল চুলার পাশে। জয় আমির মিথ্যা বলে না। সে সেদিন বলেছে সে সেদিন তরুকে খুন করে এসেছে। জিজ্ঞেস করলে বিয়ের কথা স্বীকার করত, কিন্তু তরু জিজ্ঞেস করেনি। জয় নিজের বিরুদ্ধে যে কোনো ধরনের জঘন্য মিথ্যাকেও নির্বিঘ্নে স্বীকার করার জোর রাখে। আর এ তো সত্য। জয়ের ডাক শোনা গেল, তরু, মরে গেছিস? গরম পানি দিয়ে যা হে, গলা আটকে গেছে একদম। বের হব আমি, তাড়াতাড়ি আইবাল। শার্টটাও আয়রন করে রাখিসনি? কার বালটা পরে বের হব আমি? তরুকে তবুও চুপচাপ চুলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল রিমি, এই বাড়ির কোনো বেটা ছেলে মানুষ না, সবগুলো এক একটা রক্তখেকো জানোয়ার। প্রমাণ না পাওয়া অব্দি বিশ্বাস না করলেও চলবে। এ কথা তবুও তেতো শোনায় আমার মুখে, তাই না? সত্যি কথা তো, এই জন্যই। আচ্ছা, দৃশ্যপট আবার অন্যদিকে গেল, বুঝছো? আজ রবিবার। রবি মানে সূর্য, তাই সূর্যটাও যেন নিজের সবটুকু তাপ ছেড়ে টকবক করে উদ্দিত হয়েছে আজ। সকাল 10:30টার দিকে মুস্তাকিন এসেছে, বসে আছে। অন্তু বই খাতা গুছিয়ে রেখে বসার ঘরে যাবার আগে অভ্যাসবশত মাথায় ওড়না তুলতে গিয়ে হাসে। বেশ্যার মাথায় ওড়নার পর্দা, হাস্যকর তো। মুস্তাকিন মাথা নত করে বসে আছে, তার অভিব্যক্তি অব্যক্ত। কেমন আছেন মুস্তাকিন সাহেব? অন্তুর আওয়াজে নিরস মুখে তাকায় মুস্তাকিন। ঢাকা ছিলাম, কিছুই জানতাম না কি থেকে কি হয়ে গেছে এ কদিনের ব্যবধানে। অন্তু হাসার চেষ্টা করলো। কোনো একদিনের ব্যবধানে দেখবেন এর পৃথিবীতে কেয়ামতও ঘনিয়ে এসেছে। যা ঘটবে তার আভাস খুব কমই পাওয়া যায়। মুস্তাকিন সাহেব, কি ব্যাপার? তাকাচ্ছেন না কেন আপনি? ইচ্ছে করছে না। কেন? বুঝতে পারছি না। আমার এতক্ষণেও বিশ্বাস হচ্ছিল না, এই সবে আপনার কথার ধরনে বিশ্বাস করার তাগিদ টের পাচ্ছি। কি থেকে কি হয়েছে? মুস্তাকিনের দিকে চেয়ে অন্তু মলিন হাসল। সেদিন আব্বুদের কোথায় নামিয়ে দিয়েছিলেন? মানে এবার মুস্তাকিন বলছে, বুঝছো? সেই দিন স্যারের নিষেধ না মেনে আমি ওনাদের সাথে আসলে এসব কিছুই। এবার মানে অন্তু তার মুখের কথা কেড়ে নিয়ে বলছে, কিছুই বদলাতো না, কিছুই করার ছিল না ওখানে। রটনা রটে যাওয়া আর বাঁধ ফুরিয়ে পানির স্রোত মুক্ত হয়ে যাওয়া একই। সেই পানিকে ফেরানো যায় না, রটনা মুছে ফেলা যায় না। ছাড়ুন সে কথা। মুস্তাকিন বেশ কিছুক্ষণ চেয়ে রইল অন্তুর দিকে, নিজেকে সামনে চোখ ফিরিয়ে বলল, কেউ অত্যন্ত অসম্মান করার সাহস পেত না আমার সামনে আপনাকে। আর লোক কি বলতো তাতে প্রভাবিত হবেন কেন আপনি? লোকের কথায় আসে যায় না। অন্তু আলতো হাসলো, উদাসীন হাসি। খুব আসে যায় মুস্তাকিন সাহেব। আত্মসম্মান অবধি ঠিক আছে, কিন্তু যখন প্রশ্ন সম্মানের ওঠে, তখন লোকে আপনাকে সম্মান দিলে সেটা কেবল সম্মান। সম্মানের ব্যাপারটা হলো, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কিন্তু লোকে যদি বড়কে ছোট বলে, সেটাও ভুল নয়। তাদের দৃষ্টিকোণ থেকে তা তো ঠিক। তাদেরকে দেখানো হয়েছে বিধায় তারা ছোট দেখছে, নয়তো এ তো ছোট করে দেখার সুযোগ ছিল না কোথাও তাদের। মুস্তাকিন আস্তে করে মাথাটা নত করলো, কিছু ভাবলো। সোফার হাতলে হাত এলিয়ে মাথা নিচু করে বসে রইল। হাতের ঘড়িটা জল করে জ্বলছে। আজ অবধি মুস্তাকিনকে কখনো পুলিশের ইউনিফর্মে দেখেনি অন্তু। প্রতিবার এমন ফর্মাল গেটআপে দেখা হয়েছে। পরীক্ষা চলতেছে না আপনাদের? আজ নেই? আজ শেষ হবে। দুপুর 2টোয় পরীক্ষা আছে। একটু থেমে জিজ্ঞেস করলো, আপনার তদন্ত কতদূর? কোনটা নিয়ে এগোচ্ছেন? অন্তু কাটাতে চাইছে, মুস্তাকিন টের পেল। মানে এখানে অন্তু পরীক্ষার ব্যাপারটা নিয়ে আর কথা বলতে চাচ্ছে না, সেটাই বলল। নতুন কিছু হাতে এসেছে, নিস্তেজ লাগছিল মুস্তাকিনের স্বর। তাকাচ্ছিল না অন্তুর দিকে। নিজের বাঁ হাতে তর্জনীতে থাকা গাড়ির চাবির দিকে চেয়ে আছে। নতুন কিছু? পুরাতনগুলো আনসলভ রেখেই নতুন কেন? পুরনো কোনটার কথা বলছেন? অন্তু গভীর চোখে মুস্তাকিনকে পরখ করে চোখ নামালো। আখির রেপ অ্যান্ড মার্ডার মিস্ট্রি। ওর মেজ ভাই সোহানের খুনের রহস্য। বড় ভাই সোহেলের লাশ পাওয়া গেছে ওই বাড়িতে যেখানে সালমা খালা থাকতেন, কিন্তু এখন তারাও নিখোঁজ। চাঁদনি ভাবি, সালমা খালাও গেছে বা কোথায়, হুট করে হারিয়ে গেছে। সেখানে বড় ছেলের লাশ পাওয়া গেল। এগুলো কি পছন্দ হয়নি আপনার কেস হিসাবে? মুস্তাকিন একটু চুপ থেকে শান্তভাবে মাথা নাড়ল। সব মাথায় আছে,
তবে যেটা নেই সেটা হলো তদন্তের উপাদান, ক্লু। ক্রাইমগুলো শুধু হয়েছে, তবে সেগুলোর কোনো বিশেষ কোনো সূত্র নেই যা ধরে অপরাধী অবধি এগোনো যায়। আখির কেসটা বন্ধ হয়েছে ফরেনসিক রিপোর্ট পাওয়ার সাথে সাথেই, কারণ সেখানে একটা সাসপেক্টও বিরুদ্ধে কোনো রকম ক্লু ছিল না। সোহানের মৃত্যুর ব্যাপারটা সবার জানা, আর সেদিন সোহেল মরল, ওটারও কোনো সূত্র নেই, শুধু রক্তপুঁজ আর মেলাটোনিন হরমোন ছাড়া। অন্তু ভুরু জোরালো। মেলাটোনিন হরমোন? সে যেটাকে নোংরা জিনিস ভেবে ভুল করেছিল, এখনও তার সন্দেহ আছে বিষয়টা নিয়ে। ভার্সিটির এক মেয়ে বলেছিল সোহানের মৃত্যুর ব্যাপারে, সেটা ঝাপসা। আপনারা আখির লাশ পাঠিয়েছিলেন, আপনাদের জানার কথা। চাঁদনিরা কোথায় আছে? কোথায় পাঠিয়েছিলেন লাশ? আমি পাঠাইনি, ডিপার্টমেন্ট থেকে পাঠিয়েছিল। ওদের থেকে তথ্য কালেক্ট করতে পারবেন না? পারলে দেব আপনাকে, কিন্তু আপনার এইসব জেনে কি হবে, কি প্রয়োজন? হাসল মুস্তাকিন। অন্তু হাসার চেষ্টা করলো, কিছু বলল না। কালেক্ট করে জানাবো আপনাকে। উকিল হতে এখনো বছর কয়েক বাকি, এখনই এত খাটবেন না। এনার্জি বাঁচিয়ে রাখুন, নয়তো বৃতৃষ্ণা হয়ে যাবে নিজের প্রেশারের প্রতি। তো কিছুক্ষণ নির্বিকার, পরে জিজ্ঞেস করলো, সোহানের ব্যাপারটা কি? কিছুক্ষণ নীরবতা, পরে চোখ তুলে তাকিয়ে একটা দম ফেলে বলল, যদি বলি সোহানকে জয় আমির মেরেছে, বিশ্বাস করবেন? অন্তু ভুরু কুচকালো সামান্য। অসম্ভব কিছু নয়, অবিশ্বাস করার মতো ব্যাপার দুনিয়াতে খুব কম। কেন মেরেছে জয় আমির সোহানকে? রাজনৈতিক মামলা। সোহান মাঝারের পার্টির লোক ছিল, তখন হামজা সবে ঝন্টু সাহেবের ভাতিজাকে বিয়ে করেছে। হুমায়ুন পটোয়ারি কাউন্সিলর, জয় ছাত্রনেতা হয়ে উঠেছে। হামজা পুরোদমে দাপিয়ে বেড়াচ্ছিল রাজনীতিতে, কিন্তু এতে ঝন্টু, মাঝার বা হামজার শ্বশুর কোনো রকম সুবিধা করতে পারেনি হামজার ক্ষমতার ওপর। একটা ভাঙন, এরপর কিছু একটা ঝামেলা হয়েছিল মাঝারের সাথে, যা এখনো চলতেছে। সেই জের ধরেই জয় সোহানকে অমানসিক মার মেরেছিল। এরপর ছেলেটার ক্যান্সার হলো, আর ওর চিকিৎসার জন্যই সালমা খালা জমি বিক্রি করেছিল। অন্তু বিশেষ আগ্রহ পেল না। কিছু কথা নতুন অবশ্য, তবে শেষের কথাগুলো তানিয়ার কাছে সে শুরুতেই শুনেছিল। কোনো চমকপ্রদ কাহিনী লাগলো না, কিন্তু চাঁদনি ওই কথাটা খুব ধাক্কাধাক্কি করছিল ভেতরে। সাবধান না হয়ে একটাকে হারিয়েছি। চাঁদনির সব কথাই ভারী, তবে এটা যেন মেয়েটার খুব উদাসীনতা আর রহস্য ভরে বলেছিল। মুস্তাকিনের বর্ণনা সাদৃশ্য আনতে পারল না তার সাথে। বেশ কিছুক্ষণ চুপ থেকে অন্তু প্রসঙ্গ বদলাই। আপনার মা বাবা কোথায় থাকেন? স্কুলে আমি আপনাকে দেখেছি খুব কম, তেমন দেখা হয়নি, আর ওনাদের ব্যাপারে কিছু জানিও না। আম্মা দিনাজপুরেই, তবে পাশের গ্রামে থাকেন। বাবা ঢাকায়। আচ্ছা, ওনারা একসাথে থাকেন না? আর ভাই বোন? আপনাদের পারিবারিক ব্যাপারটা বুঝলাম না। পরে বলবো কোনোদিন। মুস্তাকিন হাসলো সামান্য। দরজায় করাঘাত পড়ল। অন্তু আঁতকে উঠল অজান্তেই। এই করাঘাত তাকে আতঙ্কিত করে তুলল। মস্তিষ্কের স্মৃতিতে দরজায় করাঘাত এক ভয়ানক অভিজ্ঞতা সংরক্ষিত রয়েছে। দরজা খুলতেই জয় প্যাঁচপেঁচে হাসল। হোয়াটস আপ ঘরওয়ালি? সানগ্লাসটা শার্টের নিষ্প্রান্তে মুঠো করে ধরে তবে তাকালো চোখ তুলে অন্তুর দিকে। তবুও যতক্ষণ মাথা নিচু করেছিল, বোঝা যাচ্ছিল জয়ের ঠোঁটে এবং সাথে ধূর্ত চোখ দুটো হাসছে। কথা শেষ হতেই বাতির সলতে কমানোতে ক্রমশ আগুনের বহর ছোট হওয়ার মতো জয়ের হাসিটা নিভল। কণ্ঠ চেপে জিজ্ঞেস করলো, ও এখানে কি করতেছে? ও তো জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। জয় ফিসফিস করে বলল, আমার অনুমতি আর ইচ্ছে ছাড়া তুমি পরপুরুষের সাথে সাক্ষাতে যাবে, এটা কি ঠিক? নো, দিস ইজ নট ফেয়ার ঘরওয়ালি। খুবই রাগ হচ্ছে ব্যাপারটাতে। অন্তু কিন্তু এবার মুচকি হাসল। আপনার রাগের কারণ হওয়ার জন্য আমি খুবই দুঃখিত জয়ামির, কিন্তু পরপুরুষ ঘরে ঢোকানোর কি আমার বৈশিষ্ট্য নয়? অন্তরে দুঃসাহস আর ঔদ্ধস্যে জয়ের ভেতরের রক্ত টকবগিয়ে ফুটিয়ে তুলল। জয় দাঁত চেপে ধরে চোখ বুজে বকে উঠল, শালির মেয়ে... ডট ডট ডট। আচ্ছা, যাই হোক, আমি তোমাদের এই গল্প পড়াতে অনেক মুখ খারাপ করি, গালিগালাজ দেয়া লাগে। আমি খুবই লজ্জিত, তবে তোমরা ব্যাপারটাকে এনজয় করো। আর কথা হচ্ছে, এই আমি যে উপন্যাসটা পড়ি, উপন্যাসের মধ্যে আমি তো দেখে পড়ছি, আর তোমরা তো শুনছো আমার কাছ থেকে। অনেক ব্যাপার থাকে যেগুলো তোমাদের কাছে এক্সপ্লেন না করলে তোমরা বুঝতে পারবা না। ওই জন্য এক্সপ্লেন করে আর গল্পের মধ্যে এত কথা বলি। তোমরা যদি এই বিষয়টাতে আসলেই রাগ করো, তাহলে আমি এটা করা বন্ধ করে দেব।
আরো সবাই যেভাবে উপন্যাস লাইন বাই লাইন পড়ে রিডিং পড়ে আমি সেভাবেই পড়ব। কোনো রকম কোনো আবেগ বিবেক এসব না মিশায়ে কোনো এক্সপ্লেইন ছাড়াই তোমাদের কাছে উপন্যাস পড়ে শোনাবো যদি তোমরা এতে খুশি হও। যাই হোক, এখনো যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও তুমি কোথায় থেকে ভিডিও দেখছো। আল্লাহ হাফেজ।